একাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। হিসাব বিজ্ঞান বিষয়ের প্রথম পত্র থেকে আমরা এর আগেও জাবেদা চ্যাপ্টার শুরু করেছিলাম এবং সেখানে জাবেদা সংক্রান্ত কিছু বিষয়বস্তু আলোচনা করেছিলাম। জাবেদা কাকে বলে, জাবেদার বৈশিষ্ট্য, হিসাবে কেন প্রাথমিকভাবে বলা হয়, বা ইত্যাদি ইত্যাদি। এবং সেই সাথে আমরা আগেই ডেবিট ক্রেডিট নির্ণয়ের কিছু পদ্ধতি দেখিয়েছিলাম। আজকে তোমাদের হিসাবের কিছু শ্রেণী বিভাগ নিয়ে একটু কথা বলবো, তারপরে জাবেদা আবারও আমরা শুরু করব। যেহেতু এই ডেবিট ক্রেডিট যখন নাকি আমরা শিখি, তখন এই শেখার পদ্ধতি দুইটি রয়েছে। একটি হচ্ছে সনাতন পদ্ধতি এবং আরেকটি হচ্ছে আধুনিক পদ্ধতি। তো এই কারণে দুইটা বিষয় আসলে তোমাদের জানা উচিত, বা এটা স্মরণে রাখা উচিত যে হিসাবে যখন শ্রেণী বিভাগ করতে হয় আমাদের বিভিন্ন লেনদেনগুলোকে বা পক্ষসমূহকে, তো লেনদেনগুলোকে আমরা জানি যে যখন জাবেদা করি তখন যে পরিমাণ টাকার জন্য আমরা ডেবিট করি, সম পরিমাণ টাকার জন্য আমরা ক্রেডিট করি। এই ডাবল এন্ট্রি সিস্টেমে আমাদের দেখা যায় যে এই হিসাবের শ্রেণী বিভাগগুলো শিখতে হয়। তো হিসাবের শ্রেণী বিভাগ শিখতে গেলে আমাদেরকে স্মরণে রাখতে হয় যে এখানে দুই রকমভাবে আমরা শিখতে পারি। একটি হলো সনাতন পদ্ধতিতে। তো সনাতন পদ্ধতিতে আমরা বলে থাকি যে ওখানে হিসাবগুলোকে আমরা 3টা শ্রেণীতে বিভক্ত করে থাকি, এবং আরেকটি হচ্ছে আধুনিক পদ্ধতিতে হিসাবের শ্রেণী বিভাগকে আমরা 5টা ভাগে দেখিয়ে থাকি। তো যাই হোক, এই তোমার 3 প্রকার এবং 5 প্রকার আধুনিক, সনাতন এবং আধুনিকে এই যে ব্যবধানটা, সেটা আমি একটু প্রাথমিকভাবে বলে দিই, তারপরে তোমাদেরকে একটু বই থেকে একটা ছক দেখাবো। সেখান থেকে আশা করি খুব সহজেই তুমি এই বিষয়টা আয়ত্ত করে নিতে পারবে। তো সেটি হচ্ছে যে সনাতন পদ্ধতিতে আমরা হিসাবের শ্রেণী বিভাগ 3 ভাগে ভাগ করে থাকি। একটি হচ্ছে ব্যক্তিবাচক হিসাব, সম্পত্তিবাচক হিসাব এবং নামিক হিসাব। ব্যক্তিবাচক হিসাবে আমরা জানি যে ব্যক্তি যদি কোনো কিছু গ্রহণ করে, পায় বা বৃদ্ধি পায়, তাহলে সেই হিসাবটাকে আমরা ডেবিট করি। এবং ব্যক্তিবাচক হিসাবে কোনো কিছু কমে গেল, অর্থাৎ আমরা ব্যক্তিবাচক হিসাব কাকে বলি? ব্যক্তিবাচক হিসাব হচ্ছে যে কোনো নাম বা নামের সাথে সম্পৃক্ত যে সমস্ত হিসাবসমূহ, সেগুলাকেই আমরা ব্যক্তিবাচক হিসাব বলি। যেমন ধরো, যে কোনো প্রতিষ্ঠান নাম, সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, XYZ লিমিটেড, ABC লিমিটেড, মুন্নু সিরামিক লিমিটেড, একমি লিমিটেড, এগুলো সবগুলোর নাম, এগুলো প্রত্যেকটা ব্যক্তিবাচক হিসাব। তাহলে ব্যক্তিবাচক হিসাবে আমরা একটু আগে ডেবিট ক্রেডিটটা বলেছি, যে ব্যক্তি যদি কোনো কিছু গ্রহণ করে তাহলে ডেবিট, ব্যক্তি কোনো কিছু প্রদান করলে ক্রেডিট। সম্পত্তিবাচক হিসাবে আমরা বলেছি যে সম্পত্তিবাচক হিসাব বলতে আমরা বুঝি যে সমস্ত দফাগুলোর মধ্যে উপযোগ অবশিষ্ট রয়েছে, অর্থাৎ যেগুলো আমরা ভবিষ্যতে ব্যবহার করে সুযোগ বা সুবিধা গ্রহণ করতে পারি, সেগুলাই হচ্ছে সম্পত্তিবাচক হিসাব। যেমন ধরুন, এই সম্পত্তিবাচক হিসাবগুলোকে আবার 2 রকমের দেখে থাকি। একটি হচ্ছে যে 1 বছর বা তার চেয়ে কম সময়ের মধ্যে আমরা সেগুলোকে নিঃশেষিত করতে পারি, আরেকটা হচ্ছে একাধিক বছরের মধ্যে নিঃশেষিত করতে পারি। তো স্বল্প সময়ের মধ্যে সেগুলোকে আমরা চলতি সম্পদ বলি, যেমন নগদ টাকা, প্রাপ্য হিসাব, মজুত পণ্য, অগ্রিম খরচ। এবং দীর্ঘমেয়াদীর জন্য বলি আমরা সুনাম, আসবাবপত্র, দালান কোঠা, ভূমি, কলকবজা ইত্যাদি। এখানে বলা হয়েছে সম্পত্তি যদি কারবারে বৃদ্ধি পায় তাহলে ডেবিট, এবং সম্পত্তির হ্রাস যদি পায় তাহলে ক্রেডিট হয়। এবং এরপরে আমরা বলেছি যে নামিক হিসাব, অর্থাৎ নামিক হিসাবের আরেকটি নাম হচ্ছে আয় ব্যয়বাচক হিসাব। তো আয় ব্যয়বাচক হিসাবে আমরা বলেছি যদি প্রতিষ্ঠানের ব্যয় যদি বৃদ্ধি পায়, তাহলে আমরা সেই সংশ্লিষ্ট হিসাবটিকে আমরা ডেবিট করে থাকি। এবং ব্যয়কে যদি হ্রাস করতে হয়, সাধারণত ব্যয় হ্রাস হয় না, এটি কম, অর্থাৎ ভুল ছাড়া। তো যদি কমাতে হয় তাহলে আমরা ক্রেডিট করি। ঠিক আয় তার অপোজিট, আয় যদি হয় তাহলে আমরা আয়কে ক্রেডিট করি, অর্থাৎ বৃদ্ধি পেলে, সংযুক্ত হলে। আর আয় যদি কমে যায় তাহলে আমরা ডেবিট করি। এখানে একটি বিষয় খেয়াল রাখতে হবে যে এই যে ব্যয় কমে যাওয়া এবং আয় কমে যাওয়া, এই দুইটা হচ্ছে যদি ভুল সংশোধনী জাবেদার প্রয়োজন পড়ে বা সমন্বয় জাবেদার প্রয়োজন পড়ে, তখনই একমাত্র আয়কে ক্রেডিট করতে হয়। এছাড়া কখনো আয়কে ক্রেডিট করতে হয় না। সাধারণ জাবেদায় আয় কখনোই ক্রেডিট হয় না, অথবা ব্যয় কখনোই আয় কখনোই ডেবিট হয় না এবং ব্যয় কখনো ক্রেডিট হয় না। এই দুইটা বিষয় মনে রাখতে হবে, যে আয় সর্বদাই ক্রেডিট হবে বৃদ্ধি পেলে, এবং ব্যয় সর্বদাই ডেবিট হবে। এটা গেল সনাতন পদ্ধতিতে। আমি তোমাদের একটু পরে বইটা দেখাই দেবো, যে বই থেকে সেই ছকটা, যে পাশাপাশি দুইটা আধুনিক এবং সনাতনের যে
বিস্তারিত বর্ণনা, সেটি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। এরপরে হচ্ছে যে আধুনিক পদ্ধতিতে আমরা 5টা ভাগে শ্রেণী বিভাগ করি। একটি হচ্ছে যে সম্পত্তিবাচক, আয়বাচক, ব্যয়বাচক, দায়বাচক এবং মালিকানা সত্ত্ব। তো আমরা আবারও বলছি যে সম্পত্তি, দায়, আয়, ব্যয় এবং মালিকানা সত্ত্ব, এই 5টা হিসাবকে আমরা আলাদা আলাদাভাবেই করি। একই রকমভাবে সম্পদের কথা যেভাবে বলা হয়েছে একটু আগে সনাতন পদ্ধতিতে, এখানেও একই রকম। দায়ের বেলায় বলা হয়েছে যে যদি দায় বৃদ্ধি পায় তাহলে ক্রেডিট করতে হবে, দায় যদি হ্রাস পায় তাহলে ডেবিট করতে হবে। আয়ের বেলায় একই রকম, আয় বৃদ্ধি পেলে ক্রেডিট, আয় কমে গেলে ডেবিট। ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, ব্যয় হ্রাস পেলে বা কমে গেলে ক্রেডিট। মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে ক্রেডিট, মালিকানা সত্ত্ব হ্রাস পেলে ডেবিট। এই হলো বিষয়। তো আমি তোমাদের এখন একটু সারসংক্ষেপটা একটু বই থেকে একটু দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে। আশা করি এখানে দেখতে পাচ্ছ যে বইয়ের মধ্যে কিভাবে আধুনিক এবং সনাতন এই দুইটা পদ্ধতিকে পাশাপাশি রেখে তোমাদের সুবিধার্থে প্রকাশ করা হয়েছে। তাহলে আধুনিক এবং সনাতনের মধ্যে যে এই যে হিসাবের যে শ্রেণী বিভাগটা, সেটি তোমাদেরকে খুব সুন্দরভাবে এখানে ডেবিট ক্রেডিটের নির্ণয় করার যে পদ্ধতি, সেটাও কিন্তু এখানে বর্ণনা করা হয়েছে। তো তোমরা যদি আশা করি এই ছকটা যদি একটু দেখো বা এতক্ষণ পর্যন্ত আমি যা আলোচনা করেছি তা তোমাদের উপকারে আসবে। তারপরে আমি একটু স্থির চিত্র তোমাদেরকে ধরে রাখছি আর কি, যাতে তোমরা একটু সময় বেশি নিয়ে এটি বুঝতে পারো। আর প্রয়োজনে যখন তোমরা এটা দেখবে এই দুইটা পদ্ধতির আধুনিক এবং সনাতনের, তখন অবশ্যই এই দুইটা পদ্ধতির পার্থক্যটা ভালো করে দেখে নেবে এবং মনে রাখার চেষ্টা করবে। তো এই ছিল আমাদের ডেবিট ক্রেডিট শেখার আধুনিক এবং সনাতন পদ্ধতির একটি হিসাবের যে আসলে হিসাবের যে শ্রেণী বিভাগগুলো বলেছি তার একটা সারসংক্ষেপ তোমাদেরকে দেখালাম একটা বই থেকে। তো সেটা হচ্ছে যে আমাদের এখন আরও কিছু জানা দরকার। যেমন ধরো কিছু কিছু শব্দ আছে যে আমরা জাবেদা শেখার সময় আধুনিক এবং সনাতন উভয় পদ্ধতিতেই আমরা মানে পরিবর্তিত অবস্থায় ব্যবহার করি। যেমন আমরা যখন আধুনিক পদ্ধতিতে জাবেদা করি তখন অধিকাংশ হিসাবের মধ্যেই আমরা শেষে হিসাব শব্দটি লিখি না। যেমন ধরো আমরা যদি ক্রয় সংক্রান্ত দু একটা জাবেদার কথা বলি, সনাতন পদ্ধতিতে আমরা জাবেদা লিখি ক্রয় হিসাব ডেবিট, আর নগদ বা বাকিতে যদি হয় তাহলে আমরা লিখি নগদান অথবা পাওনাদার, নগদান হিসাব অথবা পাওনাদার হিসাব ক্রেডিট। আধুনিক পদ্ধতিতে কিন্তু আমরা এই শব্দগত কিছু পরিবর্তন আছে। সেটি হচ্ছে পাওনাদারের পরিবর্তে আমরা লিখি প্রদেয় হিসাব আধুনিকে, এবং এই প্রত্যেকটি হিসাবের বা লেনদেনের বিশ্লেষণ করলে যে হিসাব শব্দটি আসে সেই হিসাব শব্দটি আমরা পরিহার করি। আমি এখানে একটু দেখাই যে আসলে কিভাবে করি। তো কয়েকটা হিসাবের কথা একটু বলে দিই। আধুনিক পদ্ধতিতে আমরা পাওনাদারের আধুনিক শব্দ ব্যবহার করি প্রদেয় হিসাব, এবং দেনাদারের পরিবর্তে আমরা ব্যবহার করি প্রাপ্য হিসাব। এছাড়াও মূলধন লেখার সময় আমরা মূলধনের পরে যদি মালিকের নাম থাকে তাহলে সেই নামটি ব্যবহার করি, এবং দেনাদার এবং পাওনাদারের সাথে সাথে আমরা প্রাপ্য হিসাব প্রদেয় হিসাব লেখার সঙ্গে সঙ্গে কিন্তু সেখানে আমরা ওই দেনাদার বা পাওনাদারের যদি নাম জানা থাকে তাহলে সেই নামটিও কিন্তু আমরা ব্যবহার করে থাকি। এই বিষয়টি একটু খেয়াল রাখতে হবে তোমাদের। এছাড়াও আমরা ভ্যাট চলতি হিসাবের বেলায় শুধু ভ্যাট চলতি আমরা লিখি না, ভ্যাট চলতি হিসাব নামে হিসাবগুলো লিখে থাকি। তাহলে এই শব্দগত পার্থক্যগুলো একটু দেখবে। আমি পাশাপাশি তোমাদেরকে একটু দেখাই। সেটি হচ্ছে ধরো এটা সনাতন, এটা আধুনিক বা আমেরিকান। ধরো আমি উদাহরণ দিচ্ছি যে মিস্টার এক্স 1,00,000 টাকা নিয়ে কারবার শুরু করলেন। তো কারবার যদি শুরু করে তাহলে আমরা কি লিখি? আমরা সনাতনে লিখি নগদান
হিসাব, সংক্ষেপে লিখতে পারো হিসাব ডেবিট। ধরো 1,00,000 টাকা আমি এখানে লিখলাম, আর এখানে আমি একটু এদিকে সরে এসে লিখলাম মূলধন হিসাব ক্রেডিট। আধুনিকে কিন্তু ওই যে আমরা যে নামটা বলেছিলাম, যে ধরে নিয়েছিলাম যে মিস্টার এক্স, আমরা কি দেখো এখানে কি লিখি আমরা, আধুনিকে আমরা লিখি নগদান ডেবিট মূলধন, আমরা এখানে ড্যাশ দিয়ে আমরা কিন্তু ব্যবহার করি মিস্টার এক্স ক্রেডিট 1,00,000 টাকা। আশা করি যে এই পার্থক্যটা যদি তোমরা একটু যদি দেখো তাহলে বুঝতে পারবে। আমি একটু সামনে থেকে দেখাই, তাহলে তোমাদের লেখার পার্থক্যটা আরও বেশি বুঝতে পারবে। হ্যাঁ, আশা করি এবার তোমরা দেখতে পাচ্ছ সবাই যে দুইটার মধ্যে পার্থক্যটা কোথায়। দেখো এইখানে হিসাব শব্দটা ব্যবহার করা হয়েছে, এখানে হিসাব শব্দটি নাই। এখানে শুধুমাত্র মূলধন হিসাব লেখা হয়েছে, কিন্তু আধুনিকে তোমার দেখো মূলধনের পরে আবার মিস্টার এক্সের নাম ব্যবহার করা হয়েছে। এইভাবে আধুনিক এবং সনাতনের পার্থক্যগুলাকে কিন্তু আমরা খুব সহজেই মানে তুলে ধরতে পারি, যে কিভাবে পার্থক্যগুলা করা হয়েছে বা আধুনিক এবং সনাতনে কীভাবে লেখা হয়। তো দেখো এরকম আরও অনেক জাবেদাতে আমাদের প্রত্যেকটা জাবেদার পরে কিন্তু ব্যাখ্যা লিখতে হয়, এই কথাটি মনে রাখবে। যে যেমন ধরো এখানে যদি আমরা ব্যাখ্যা লিখতাম, তাহলে লিখতাম যে মিস্টার এক্স 1,00,000 নগদ 1,00,000 টাকা নিয়ে কারবার আরম্ভ করলেন বা মূলধন স্বরূপ নিয়ে আসলেন, এই ধরনের কথাবার্তাগুলো আমরা লিখতাম। তবে ব্যাখ্যার ক্ষেত্রে একটা কথা বলি, আমরা যেহেতু সুতরাং, টু, বাই এরকম শব্দ কিন্তু এখন আর ব্যবহার আমরা করি না। এই বিষয়ে একটু সজাগ থাকবে, যে সেটি আধুনিক হোক বা সনাতন হোক, এই যেহেতু, টু, সুতরাং ইত্যাদি শব্দগুলো ব্যাখ্যার শুরুতে ব্যবহার করবে না, এই কথাটি একটু স্মরণে রাখবে। তো আবার দেখায় যদি আমরা বাকিতে যদি পণ্য ক্রয় করি, সেই ক্ষেত্রে ধরো আমি নগদটা বলছি না, আমি বাকিটাই বলছি। আর একটা জাবেদা দেখে একটু আধুনিক এবং সনাতনে কীভাবে লেখা হয়। ধরো আমরা পণ্য কিনছি যে স্টার লিমিটেডের কাছ থেকে, আমরা 20,000 টাকার মাল বাকিতে কিনছি। তো সনাতনে সেটি লেখা হয় যে ক্রয় হিসাব ডেবিট 20,000 টাকা, আর পাওনাদার হিসাবকে আমরা ক্রেডিট করি। পাওনাদার হিসাব আমি পুরোটা লিখলাম না, পাওনাদার হিসাব ক্রেডিট। আচ্ছা, এই কাজটা করবে না, যেমন আমি এখানে যে কাজটা করেছি, এখানে হিসাব লিখেছি বিস্তারিত, এখানে লিখেছি সংক্ষেপে। এই কাজটি কিন্তু যখন তোমরা জাবেদা লিখবে তখন করবে না, হয় সংক্ষেপ ব্যবহার করবে, নয় বিস্তারিত ব্যবহার করবে। তবে বিস্তারিত লেখাটাই অধিক গ্রহণযোগ্য, কিংবা আমরা এটাকে বেশি গ্রহণ করে থাকি। হ্যাঁ, এই বিষয়টি একটু খেয়াল রাখতে হবে। তো দেখো যেটি আলোচনা করছিলাম আমরা, তাহলে আধুনিকে কিন্তু আমরা এখানে লিখি ক্রয়কে আমরা ডেবিট করি, এবং এখানে কিন্তু আমরা লিখি প্রদেয় হিসাব, ড্যাশ দিয়ে আমাদের কিন্তু নামটা লিখতে হয়। যেমন ধরো আমরা যে কথাটা বলেছিলাম স্টার লিমিটেড, স্টার লিমিটেড ক্রেডিট, এই বিষয়টি একটু খেয়াল রাখতে হবে, যে এখানেও এই পার্থক্যটা একটু তোমরা যদি কাছ থেকে দেখো তাহলে আরও সুবিধা হয়। আমি একটু দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে। আশা করি এবার দেখতে পাচ্ছ যে দুইটা হিসাবের মধ্যে ক্রয় হিসাব
সনাতন এবং আধুনিকের পার্থক্যটা একটু দেখে নাও। এখানে একটা কাজ অবশ্যই তোমরা করবে না, এই যে আমার এখানে দেখো লেখাটা একটা ডেবিটটা এদিকে হয়ে গেছে, একটা ক্রেডিটটা এদিকে হয়ে গেছে, এইভাবে লেখার চেষ্টা করবে ডেবিট ক্রেডিটটা, যে একই লাইন বরাবর যাতে ডেবিট এবং ক্রেডিটটা থাকে। আর এটা আসলে জাবেদা ঘর না, এটা জাস্ট তোমাদেরকে দুইটা পার্থক্য দেখানোর জন্য আসলে এখানে প্রেজেন্টেশন করা, যে কিভাবে আমরা আধুনিক এবং সনাতনের যে পার্থক্যটা সেটা একটু দেখানো। আরেকটা বিষয় দেখো, তাহলে প্রদেয় হিসাবের বেলা এখানে একটা হিসাব শব্দ আসছে, কিন্তু অন্য কোথাও কিন্তু এই হিসাব শব্দটি নেই, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। আর সনাতনে দেখো প্রতিটা পক্ষের সাথে বা প্রত্যেকটা আমরা যে হিসাবগুলোকে বের করেছি তারপরে কিন্তু আমরা হিসাব শব্দটি ব্যবহার করেছি। তাহলে এই যে যে জাবেদাগুলো তোমাদেরকে দেখানো হলো, জাস্ট আজকে একটা পদ্ধতি দেখালাম যে আসলে কিভাবে আমরা ডেবিট এবং ক্রেডিটগুলোকে লিখি এবং আধুনিক বা সনাতনে আমরা কীভাবে প্রেজেন্টেশন করি, আধুনিক বা সনাতনে হিসাবে শ্রেণী বিভাগগুলো কী ইত্যাদি কিন্তু তোমাদের সাথে আজকে মোটামুটি আলোচনা করা হলো। তো আমরা বিগত সপ্তাহে কিন্তু মানে আমি দেখিয়েছি যে তোমরা লেকচারটা ফলো করলেই দেখতে পাবে। তাহলে শব্দগত কিছু যে পার্থক্য বললাম, স্পেশালি পাওনাদারের পরিবর্তে প্রদেয় হিসাব এবং বিক্রয়ের বেলা দেনাদারের পরিবর্তে আমরা লিখি আধুনিক পদ্ধতিতে প্রাপ্য হিসাব, এই শব্দগুলো একটু খেয়াল রাখবে। আরেকটি হচ্ছে যে এই যে লেখার যে আধুনিক পদ্ধতিতে নামগুলো ব্যবহার করতে হয়, সনাতন আমরা ব্যাখ্যার মধ্যে ব্যবহার করি। তো এই বিষয়গুলো তোমাদের একটু খেয়াল রাখতে হবে এবং সেই খেয়াল রেখেই কিন্তু আধুনিক বা সনাতনে জাবেদাগুলো করতে হবে। আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে যে যখনই আমরা জাবেদা লিখি না কেন, তোমরা অবশ্যই, যেহেতু হিসাব বিজ্ঞান একই সাথে কলা ও বিজ্ঞান, এই কারণে শুধু বিজ্ঞানটা অনুসরণ করলেই হবে না, সাথে সাথে কিন্তু কলাটাও অনুসরণ করতে হবে, অর্থাৎ আর্ট বলি আমরা। এই আর্টের উপরে কিন্তু গুরুত্ব দিতে হবে, স্পেশালি পেন্সিল দিয়ে ঘর কাটা কিংবা সুন্দর করে পরিচ্ছন্নভাবে সেটাকে প্রতিটা জাবেদার পরে একটা জাবেদা শেষ হলে আমরা কী করি, দাগ দিই, যেমন এই যে এখানে যে দাগটা দিয়েছে এরকম কিন্তু আমরা দাগ দিই। এবং সেই প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু পেন্সিল ব্যবহার করবে, তবে লেখার ক্ষেত্রে নয়, লেখার ক্ষেত্রে কলম ব্যবহার করবে। তো এই বিষয়ে মনোযোগী থাকবে এবং ভালো মার্কস ক্যারি করার জন্য সর্বদাই আমি বলেছি যে হিসাব বিজ্ঞানে কিন্তু পরিচ্ছন্নভাবে এই ঘরগুলোকে অঙ্কন করা এবং জাবেদাগুলোকে প্রেজেন্টেশন করা, এই কাজগুলো খুব ভালোভাবে করতে হবে। যদি তোমরা এই কাজটা করতে পারো তাহলে দেখবে যে জাবেদার মধ্যে যে নম্বর বন্টন থাকে সেই নম্বরের সম্পূর্ণটাই কিন্তু তোমাদের প্রাপ্তি ঘটবে বা তোমরা পাবে, আমি এটি আশা করি, যদি তোমরা সুশৃঙ্খলভাবে মনে রাখো। এবং সর্বশেষ আজকে যে আরেকটা নির্দেশনা থাকবে সেটি হচ্ছে যে কখনোই আধুনিক এবং সনাতনের দুই ধরনের পদ্ধতি একই অঙ্কের মধ্যে প্রয়োগ করবে না। তুমি যদি অঙ্ক করো হয় আধুনিকই করবে, নয়তো সনাতন পদ্ধতিতে করবে, কিন্তু সনাতন এবং আধুনিকের এই মিশ্রণটা যাতে না ঘটে সেই দিকে কিন্তু সজাগ থাকবে এবং সচেতন থাকবে। তো এই ছিল আজকের এই ছোট্ট একটি লেকচার। এই লেকচারটি যদি তোমরা অনুসরণ করো আশা করি কিছু হলেও কাজে লাগবে। পর্যায়ক্রমে সামনের দিনগুলোতে তোমাদের সাথে জাবেদা নিয়ে আরও বিস্তারিত কথা বলবো। তো এই কোভিডকালীন সময়ে তোমরা ঘরে থাকবে, নিরাপদে থাকবে, আর সেই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।